হ্যাঁ, ব্যবহার। আচ্ছা, শুরু করলাম। এখন এখানে দেখো, আমরা আজকে পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। এখানে যে আমরা পরিসংখ্যান বলতে কি বুঝি? পরিসংখ্যানটা আসলে মূলত একটা অনুমান নির্ভর একটা বিজ্ঞান। এখানে বিষয়টা হচ্ছে যে, বা স্পেসিফিক ভাবে যদি বলি যে বিভিন্ন পরিসংখ্যানকে তোমার আহ, মানে সংখ্যাত্মক বিজ্ঞান বলছে। অর্থাৎ এটা সংখ্যাত্মক পদ্ধতি হিসেবে অভিহিত। এখন যাই হোক, যেটাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে তোমার যে পরিসংখ্যানের হচ্ছে এমন একটা সংখ্যাত্মক পদ্ধতি যেখানে বিভিন্ন তথ্য থাকবে। তথ্যগুলা সংগ্রহ করে তোমার সেটাকে আহ কি বলবো, এটাকে প্রক্রিয়াকরণ করব। তারপরে সেটা তোমার বিশ্লেষণ করব, উপস্থাপন করব। তারপরে তোমার একটা মানে রেজাল্ট উপস্থাপন করব। মোট কথা অনেকগুলো তথ্য, সেই তথ্যগুলো সংগ্রহ করব, উপস্থাপন করব, তারপরে তোমার বিশ্লেষণ করব, ব্যাখ্যা প্রদান করব। এগুলোই হইতেছে তোমার পরিসংখ্যান। আর এখানে বিষয়টা খেয়াল করো, এখানে পরিসংখ্যান নিয়ে পরিসংখ্যানবিদ বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করছে। যেমন ধরো ওয়েবস্টার আছে, তারপরে এল পাউলি আছে। হ্যাঁ, এরকম তোমার দু একজন ব্যক্তির কথা বলি, যেমন আরভিং ফিশার আছে। হ্যাঁ, সবচেয়ে উল্লেখযোগ্য সংজ্ঞা দিচ্ছে, ওনার নাম হচ্ছে তোমার ক্রক্সটন ও কাউডেন। ক্রক্সটন ও কাউডেন ওনারা দুইজন ব্যক্তি। ক্রক্সটন ও কাউডেন ওনারা দুইজন ব্যক্তি যে সংজ্ঞাটা প্রদান করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটা নিয়ে মূলত আলোচনা হয়। তারা বলছে যে পরিসংখ্যান হলো সংখ্যাত্মক তথ্যাবলীর সংগ্রহ। অর্থাৎ যে তথ্যগুলা সেগুলো সংখ্যায় পরিমাপ করা হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যে তথ্যগুলা যে আছে সেই তথ্যগুলা কি করা হবে, সংখ্যায় প্রকাশ করা হবে। সংখ্যায় প্রকাশ করা হবে। পরিসংখ্যান এখানে যদি সংখ্যায় না প্রকাশ করে তাহলে সেটা বিশ্লেষণ করা সম্ভব হবে। এখন খেয়াল করো, আমি একটা মিনিট একটু রেকর্ডটা অফ করো। হ্যাঁ, করো। তো এখানে বলছে যে পরিসংখ্যান কি, ওই যে বললাম যে এই তথ্যগুলো অবশ্যই তোমার সংখ্যায় প্রকাশ করতে হবে। সংখ্যায় না প্রকাশ করলে তোমার কোনো মানে প্রক্রিয়াকরণ করা সম্ভব না, বা কোনো প্রোগ্রামে এটা অ্যানালাইসিস করা সম্ভব না, এবং কোনো রেজাল্ট প্রদান করাও সম্ভব হবে না। এই জন্য পরিসংখ্যান হলো যে কতগুলা সংখ্যাত্মক তথ্যাবলীর সমষ্টি, যেগুলা সংগ্রহ করা হবে, প্রক্রিয়াকরণ করা হবে, বিশ্লেষণ করা হবে, ব্যাখ্যা প্রদান করা হবে। একটা উদাহরণ আমরা দিতে পারি, ধরো আমরা চাইল্ড লেবার নিয়ে যদি কাজ করি, ডাটা গুলা যদি সংখ্যায় প্রকাশ না করি তাহলে তো তোমার এটা প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণ বা ব্যাখ্যা প্রদান করা সম্ভব না। চাইল্ড লেবার নিয়ে যদি কাজ করি বা যে কোনো কিছু নিয়ে যদি গবেষণা করি, তাহলে প্রথমে আমার তথ্য সংগ্রহ করে সেটা সংখ্যায় প্রকাশ করে তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রামে সেটা অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব, ব্যাখ্যা প্রদান করব, তারপরে তোমার একটা একটা বিষয় এসে দাঁড়াবে, তাই না? তো যাই হোক, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে ওই যে যেটা বললাম যে ক্রক্সটন ও কাউডেন, ওনাদের সংজ্ঞাটা গ্রহণযোগ্য সংজ্ঞা। ওই সংজ্ঞাটা প্রদান করবা। এরপরে আসো পরিসংখ্যানের জনক। পরিসংখ্যানের জনক হচ্ছে আরভিং ফিশার। হ্যাঁ, আরভিং আরভিং ফিশার। আরভিং ফিশার, তালিবাস এটা। আরভিং ফিশার।
ক্লাস জন্ম না হলে তো এখন আসতো না। ক্লাসও শুরু করলাম, তোমাদের মজার বিষয়, ক্লাস শুরু করলাম, আমাদের এক স্যার আছে, আসাদুজ্জামান স্যার ফোন দিচ্ছে, মূলত এই প্রিলিমিনারি স্টুডেন্ট, আমি আর আসাদ স্যারই মোটামুটি এদের সাথে একটু সখ্যতা বা তাদের সাথে আন্তরিকতা বেশি ছিল। স্যার উনি কি বুঝে স্যার গেছেন ইকোনমিক্সেরই? উনি কি স্যার ইকোনমিক্সেরই? ইকোনমিক্সেরই স্যার। উনি ভাগবত সরকারি কলেজে ছিলেন। এখন এখন পর্যন্ত আছেন, স্যার চিনি না, দেখি নাই। না না না, উনি এখন আছেন বগুড়া শাহ সুলতান কলেজে। ও, শাহ সুলতান কলেজে উনি বদলি হয়ে ওখানে চলে গেছেন, কিন্তু আমার সাথে যোগাযোগ আছে। উনি ফোন দিছিল, একটু পরে ফোন ধরি, অবশ্য 15-20 মিনিট পরে আমি ক্লাস তোমাদের শেষ দেবো, কারণ বলছি আগে যে আমি 10টার মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় দেখো, এখানে আরেকটা বিষয় আছে সমগ্র। সমগ্র মানে এখানে যে তথ্য নিয়ে কাজ করব আমরা, সেই তথ্য সবগুলা যদি আমরা নেই, তাহলে সেটাকে বলা হয় সমগ্র, সমগ্র। অর্থাৎ সমগ্র। সকল তথ্য। চলো তো। হ্যাঁ, আর জি স্যার। এখানে আরেকটা টপিক আছে, মনে করো নমুনা। হ্যাঁ, সমগ্র আর নমুনা, এই বিষয়টাকে, নমুনা ইংরেজি হচ্ছে স্যাম্পল, আর স্যাম্পল স্যার। সমগ্রকে ইংরেজি হচ্ছে পপুলেশন। হ্যাঁ, স্যাম্পল মানে কি, এই যে অনেকগুলা তথ্য, এখান থেকে যদি বাছাই করে তথ্য নিয়ে যদি গবেষণা করি, তাহলে এটা আমাদের স্যাম্পল। তোমরা যারা স্যাম্পল। বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় কাজ করে আসছো, স্যাম্পল শব্দের সাথে তোমরা কিন্তু পরিচিত। স্যাম্পল। জি অর্থাৎ স্যার। সবগুলা ডাটা, সবগুলা ডাটা একত্রে নিয়ে কাজ করলে সেটা হবে সমগ্র। যেমন তোমাদের ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, এই 100 জন স্টুডেন্ট, এই ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, এই 100 জন স্টুডেন্টই হবে সমগ্র বা পপুলেশন। এখান থেকে সমগ্র। যদি আমি মনে করো বাছাই করে 20 জন বা 25 জন নিয়ে যদি কোনো একটা কিছু কাজ করি বা গবেষণা চালাই, তাহলে সেটা হয়ে যাবে, এই সমগ্র। ডাটাগুলো হয়ে যাবে কি স্যাম্পল ডাটা বা স্যাম্পল। নমুনা। নমুনা। আর না, এরপরে আরেকটা টপিক হচ্ছে তোমার জৈব চলক। যে জৈব চলক। জৈব চলক হচ্ছে যে, এখানে বইয়ের ভাষায় যদি বলি যে যে চলকের মান দৈব পরীক্ষা হতে পাওয়া যায়, সেটা হচ্ছে দৈব চলক। মানে হচ্ছে যে জৈব এখানে পরীক্ষা। দৈব পরীক্ষা মানে, মানে প্রতিটি মানের সাথে একটা সম্ভাবনা শব্দটা যুক্ত থাকে। যেমন মনে করো যে তুমি একটা কয়েন, এই কয়েনে দুইটা পিঠ আছে, ওই দু পিঠ। এখন এক পাশে আমরা যদি হেড বলি, আরেক পাশে যদি টেল বলি, তাহলে জি স্যার। এই হেড আসার সম্ভাবনা কি 50%, টেল আসার সম্ভাবনাও কত পার্সেন্ট, 50%। 50%। মানে সম্ভাবনা যুক্ত থাকাটাইকে বলা হয় দৈব চলক। অর্থাৎ যে চলকের প্রতিটি মানের সাথে সম্ভাবনা যুক্ত থাকে, তাকে বলা তাকে হয় জৈব চলক বলে। জৈব চলক। এখানে আরেকটা টপিক দিছে, সেটা হচ্ছে তোমার গুণবাচক চলক। গুণবাচক গুণবাচক, চলক। হ্যাঁ, গুণবাচক চলক হচ্ছে যে এটা তোমার সংখ্যায় প্রকাশ করা যাবে না। আমরা তো জি স্যার। জানি আমরা তো জানি যে পরিসংখ্যান সংখ্যায় প্রকাশ করা যায়। তো এখানে এই যে গুণবাচক, এটাকে তোমার কি করা যাবে না, সংখ্যা সংখ্যায় প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। এটা এই ধরনের চলককে বলা হয় জি। গুণবাচক চলক। গুণবাচক এখন চলক। আরেকটা প্রশ্ন আছে এখানে, যে বাংলাদেশের সমস্ত মানুষ সমগ্র হলে ঢাকা শহরের মানুষ কি হবে? এটা স্যার আমরা তো নমুনা হয়ে যাবে সমগ্র না স্যার? নমুনা হয়ে যাবে। গুড, এটার উত্তর হবে নমুনা। নমুনা। স্যাম্পলের মতো হয়ে যাবে। বেশ। তাহলে এখন আমার আলোচনার মধ্যে দেখো, এই যে পরিসংখ্যান কি সংজ্ঞা চলে আসছে, পরিসংখ্যানের বৈশিষ্ট্য কিন্তু চলে আসছে। আমরা জি কিন্তু স্যার। বলে ফেলছি যে পরিসংখ্যান এটা সংখ্যাত্মক ডাটা হইতে হবে। হ্যাঁ, সংখ্যাত্মক তথ্য বা ডাটা হইতে হবে, আপনার পরিসংখ্যান সংখ্যায় প্রকাশ করবে। গুণবাচক কোনো বিষয় কিন্তু পরিসংখ্যানে বিশ্লেষণ করা যাবে না, এবং অনেকগুলা তথ্যের সমষ্টি হইতে হবে। এবং যে তথ্যগুলা আমরা সংগ্রহ করব, সেই তথ্যগুলো অবশ্যই কি হতে হবে, সুশৃঙ্খল হতে হবে। হম, সুশৃঙ্খল, হ্যাঁ, সুশৃঙ্খল, সুশৃঙ্খল। তারপরে তোমার একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের কি থাকতে হবে, সম্পর্কযুক্ত থাকতে হবে।
এখন আমি কাজ করতেছি চাইল্ড লেবার নিয়ে, আমি ওখানে যদি বড়দের নিয়ে আসি তাহলে তো আমি গবেষণা করতে পারবো না। আমি চাইল্ড লেবার বা শিশু শ্রমিকদের নিয়ে কাজ করলে শিশুদেরকে নিয়েই আমার থাকতে হবে, ওখানে বড়দের নিয়ে আসলে কিন্তু হবে না। অসামঞ্জস্য কোনো ডাটা এখানে থাকা যাবে না। অর্থাৎ ডাটা গুলা সমজাতীয় হবে, হ্যাঁ, সমজাতীয় হবে এবং তুলনাযোগ্য হবে, তুলনা যাতে করতে পারি আমরা, হ্যাঁ, তুলনাযোগ্য। এইগুলো হইতেছে তোমার এই পরিসংখ্যানের বৈশিষ্ট্য। আর পরিসংখ্যানের পদ্ধতির ধাপগুলো, পরিসংখ্যানের পদ্ধতি হচ্ছে যে এখানে যে সব পদ্ধতির সাহায্যে আমরা এই যে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন কিছু আমরা যে বিশ্লেষণ করব এই সংখ্যাত্মক পদ্ধতির মাধ্যমে। পদ্ধতি। হ্যাঁ, তাহলে এই তথ্য সংখ্যাত্মক পদ্ধতি বিশ্লেষণ করব, কি বিশ্লেষণ করব? বিভিন্ন তথ্য, তাই না? তথ্যগুলা সংগ্রহ করব, সংগ্রহ করে তথ্য সংগ্রহ সেগুলো করতে হবে। সেগুলো সেগুলো যে বিশ্লেষণ করবো, সেই বিশ্লেষণ অবশ্যই বিজ্ঞান ভিত্তিক হতে হবে, লজিক্যাল। লজিক্যাল না না হইলে তো হবে না। এবং সেটা অবশ্যই সহজবুদ্ধ হতে হবে এবং সেটা অর্থপূর্ণ হতে হবে। এই তথ্য অর্থপূর্ণ প্রদান করা। যে করা হয় যার যে প্রক্রিয়ার মাধ্যমে, ওইটাকে বলা হবে তোমার পরিসংখ্যান পদ্ধতি। আর এই পরিসংখ্যান পদ্ধতির ধাপ ওই যে সংজ্ঞার মধ্যেই আছে। সংজ্ঞার মধ্যে আমরা কি বলছি? তথ্য সংগ্রহ করা, তারপরে তথ্য বিশ্লেষণ করা, বিশ্লেষণ তারপর করা, হচ্ছে তোমার ব্যাখ্যা সচেতন করা। প্রদান করা, হ্যাঁ, প্রক্রিয়াকরণ করা। এই যে বিষয়গুলো বললাম, এগুলোই হইতেছে ধাপ। তাহলে এই পরিসংখ্যানের ধাপ কি? তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য তথ্য উপস্থাপন করা, উপস্থাপন, তথ্য তথ্য বিশ্লেষণ বিশ্লেষণ, করা, তারপরে তোমার তথ্যাদি দেখতে পারেন। তথ্য ব্যাখ্যা প্রদান। এগুলো হইতেছে তোমার এই পরিসংখ্যানের ধাপ। এছাড়া তোমার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, এটা ম্যাথমেটিক্সেও আছে, পরিসংখ্যানেও আছে। বিচ্ছিন্ন চলক সম্পর্কে তোমাদেরকে, অবিচ্ছিন্ন চলক সম্পর্কে কিন্তু আমি ম্যাথমেটিক্সে অলরেডি তোমাদেরকে বলছি যে যে চলক একটা নির্দিষ্ট সীমার মধ্যে তোমার সকল মান গ্রহণ করবে সেটা হবে অবিচ্ছিন্ন চলক। আর যদি একটি মান, নির্দিষ্ট সীমার মধ্যে যদি একটি মান যদি অর্জন করতেও ব্যর্থ হয় তাহলে সেটা হবে বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন, এই বিষয় কিন্তু দর্শকদের আমি আলোচনা করব। এটা হলো প্রথম অধ্যায়, বর্ণনামূলক অধ্যায়। এগুলো জি স্যার। তোমরা করে নিবা। আমি মূলত দ্বিতীয় অধ্যায় থেকে বিস্তারিত ভাবে আলোচনা করবো। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো বই থেকে বের করে, হ্যাঁ, বইয়ে দেখবা পিছনে সুন্দর করে তোমার এগুলো দেওয়া আছে, ঠিক আছে? বইয়ের পিছনে সুন্দর করে দেওয়া আছে, ওগুলো ওখান থেকে তুমি দেখে নিও। আচ্ছা স্যার। হ্যাঁ, আর এখানে তোমার এখানে একটা প্রশ্ন আছে, প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমি আল্লাহর রহমতে আমি বলবো যে এটা 4 মাসের জন্য এটা চলে আসবে, এটা পড়ে নিবা। জি স্যার। যে আমরা যে তথ্য নিয়ে কাজ করি সেই তথ্য প্রাথমিক তথ্য নিয়েও কাজ করতে পারি, অর্থাৎ ফিল্ড লেভেল থেকে সরাসরি সংগ্রহ করেও কাজ করতে পারি। আবার অনেক সময় মাধ্যমিক কিছু তথ্য আছে যেগুলো মনে করো ইন্টারনেটে পাওয়া যায় বা অন্য কেউ গবেষণা করতে তার তার কাছ থেকে, বা কোনো প্রতিষ্ঠান কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছে, একই বিষয় নিয়ে কিন্তু একাধিক ব্যক্তি গবেষণা করতে পারে। হ্যাঁ, তুমি যে বিষয় নিয়ে গবেষণা করছো ওটা আমিও গবেষণা করতে পারি, করতে পারি না? আরেকজন গবেষণা করতে পারে না? তাইলে এখন আমি মনে করি ডাটা দরকার। আমি চিন্তা করলাম যে আমি এত কষ্ট করবো না, এটা নিয়ে তো অনেকেই কাজ করছে, তাহলে ওদের কাছ থেকে বা ওই ওই ওয়েবসাইট থেকে বা ওইখান থেকে আমি ডাটা কিছু কালেকশন করে ওখান থেকে তুলনা করে আমি একটা রেজাল্ট তুলে দেবো। এরকম এটা হলো সেকেন্ডারি ডাটা বা মাধ্যমিক data। আর প্রাথমিক ডাটা হচ্ছে একেবারে ফিল্ড লেভেল থেকে, ফিল্ড লেভেল থেকে আমি ডাটা সংগ্রহ। অর্থাৎ আমি আহ, যদি যদি মনে করি যে একটা গ্রামে দারিদ্র্যের হার কেমন বা একটা গ্রামে শিক্ষিতের হার কেমন, হ্যাঁ, আমি যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমি তাদের একাডেমিক কোয়ালিফিকেশন গুলো যদি সংগ্রহ করি ফিল্ড লেভেল থেকে, তাহলে আমি বলতে পারবো যে ওই গ্রামে কত পার্সেন্ট লোক শিক্ষিত আর কত এটা কি পার্সেন্ট। স্যার, এটা কি স্যার ধারণা মানে কত পার্সেন্ট নাকি এ করে?
ধারণা। ধারণা হবে কেন? এগুলো তো একটা গবেষণার বিষয়, যারা যারা গবেষণা করে। পরিসংখ্যান তো গবেষণারই একটা মূলকই একটা সাবজেক্ট, তাহলে স্যার তাই জরিপ না? গণনা এই স্যার পরিসংখ্যান দিয়ে করে। অবশ্যই এটা কিন্তু পরিসংখ্যান, পরিসংখ্যান যে সবকিছু তো পরিসংখ্যান ব্যবহার করা হয়। এই যে খেলাধুলার জি। ক্ষেত্রে দেখানো দেখানো তুমি বিভিন্ন চার্ট দেখায়। এই যে বিভিন্ন চার্ট দেখায় না, এরকম দণ্ডচিত্র টিত্র, তুলনা হ্যাঁ হ্যাঁ তুলনা এসব বিভিন্ন বিভিন্ন এই যে এরকম রেট দেখায় না, এই যে এরকম সাইন দেখায় হ্যাঁ হ্যাঁ যে এত বলে এত করছে, ও ও জি স্যার, করতেছে জি এত স্যার। বলে করছে, এভাবে 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 এরকম করে হ্যাঁ হ্যাঁ, মানে এরকম সূত্র দেখায় না, উইকেট। দেখায় না ডটেড লাইন দিয়েও দেখায়। ওইগুলো এত এগুলো ইনস্ট্যান্ট করে ফেলে, ওটা মনে হয় হ্যাঁ, প্রোগ্রাম দেওয়া। ওগুলো সফটওয়্যার আছে, সফটওয়্যার আছে তো ওইগুলো ওই আচ্ছা, যে কোনো দিন অটোমেটিক মনে হয় হয়ে যায়। হ্যাঁ ওই যে এসপিএসএস সফটওয়্যার আছে, আরো কি কি জানি সফটওয়্যার আছে। ওগুলো সফটওয়্যার ডাটা দিলে অটোমেটিক্যালি ওগুলো শো করে দেয়। আচ্ছা, তো এই হলো বিষয়। হ্যাঁ, তো এই প্রাথমিক এবং মাধ্যমিক ডাটা মধ্যে পার্থক্য, একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, বহির্ভূত এটা আসার পদ্ধতি, মতো। আয়তন লেখা, দণ্ডচিত্র, এগুলো সবগুলো করে ফেলবা। এটা একটু গুরুত্ব দিয়ে পড়ে যাচ্ছে এটা। জি সেটা স্যার, এটা হচ্ছে মানে আসার মতো। 99%। হ্যাঁ, ওইটা মনে হয়েছে এই জন্য লিখে দিছিলাম ওই। এখন আচ্ছা। এখানে আসো গণসংখ্যা নিবেশন। আমরা গণসংখ্যা নিবেশনে তোমার ই থাকবে, শ্রেণী থাকবে, তারপরে তোমার এখানে ট্যালি চিহ্ন থাকবে। হ্যাঁ, ট্যালি চিহ্ন থাকবে, তারপরে তোমার এখানে গণসংখ্যা। টেলিসিন। হ্যাঁ, গণসংখ্যা এটা তোমার ছকের মাধ্যমে, সুন্দর করে ছকের মাধ্যমে তোমার এটা করতে হবে। জি স্যার। ছক ছক তৈরি করতে হবে। হ্যাঁ, এই শ্রেণী তৈরি করতে হবে। শ্রেণী যেমন মনে করেন এখানে এখানে বলছে যে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা নিবেশ একটি গণসংখ্যা তৈরি তৈরি করো। করা। এখন এ- এখন এখানে উপযুক্ত শব্দটা ব্যবহার যদি না করে যদি বলতো যে 10 শ্রেণী ব্যবধান নিয়ে, হুম, একটা গণসংখ্যা নিয়ে আসেন। হ্যাঁ, 10 শ্রেণী ব্যবধান নিয়ে তুমি একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো, যদি বলে, তাহলে তুমি তুমি কিভাবে তৈরি করবা? প্রথম কাজ হইতেছে যে এখানে প্রথম কাজ হচ্ছে যে খুঁজে দেখবা যে সর্বনিম্ন ডাটা কত। এখানে খেয়াল করো যে সর্বনিম্ন ডাটা কত। এ পর্যন্ত আমি একটি 15 পনেরো। 15 পাইছি। 15 আছে। 15 নিচে কি কোনো ডাটা এখানে আছে কিনা একটা একটা ধরে ধরে সুন্দর করে সর্বনিম্ন ডাটা 15। আহ, সর্বনিম্ন ডাটা হচ্ছে 15। 15। সর্বোচ্চ স্মল ডাটা সর্বোচ্চ হচ্ছে 81। সর্বোচ্চ সর্বনিম্ন এজ ধরলাম, স্মল এজ ধরলাম, তাহলে জি কত? স্যার। এই যে 15। আর 15। সর্বোচ্চ এল ধরলাম, লার্জ একাশি। নাম্বার কত? 81। এইটা প্রথমে খুঁজে বের 81। করো। খুঁজে বের করার পরে আমাকে বলছে যে শ্রেণী নিবা। শ্রেণী নিব যে এখানে 15 হইলো কত? সর্বনিম্ন। তাহলে এখানে শ্রেণীটা আমি 15 থেকেও শুরু করতে পারি, 15-এর আগে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। অর্থাৎ প্রথম যে শ্রেণী, সেই শ্রেণীতে এই 15 ডাটা থাকলেই হলো। শেষের যে শ্রেণী, সেখানে 81 ডাটাটা 81। থাকলেই হলো। তাহলে আমি ও, এখানে খেয়াল করো যে আমি যদি ছন্দের মতো ধরি, আমি 15 থেকেও ধরতে পারবো, 15 থেকে 25, 15 থেকে 25 এভাবে ধরলে হবে, 25 81 ধরলে মিলবে। হ্যাঁ, হ্যাঁ হবে। কিংবা আমি যদি মনে করি না আমি 10 থেকে 20 ধরবো, 10 থেকে 20 20। শ্রেণী ধরলাম, এটাকে শ্রেণী শ্রেণী বলে। এই যে, ঠিক আছে, 10 থেকে 20 এর মধ্যে 15 আসছে না? হ্যাঁ। জি। এই যে তাহলে 15 আছে, তাহলে মানে এই শ্রেণীটা সঠিক। আমি আবার 14 থেকে 24 ধরতে পারতাম, আমি জি। 15 থেকে 25 ধরতে পারতাম, আমি 13 থেকে 23 ধরতে পারতাম। হ্যাঁ, মোট কথা 15 ডাটাটা প্রথম শ্রেণীর মধ্যে কাউন্ট দিতে হবে আর কি 15টা। 15টা থাকতে হবে। তা আমি একটু ছন্দের মতো ধরবো যে 10 থেকে 20, তারপরে ধরলাম হচ্ছে 20 থেকে 30, তারপরে 30 30 থেকে থেকে 40। 40, 40 থেকে 40 থেকে 50, 50। এরকম 50 থেকে 60। 60, তারপর 60 থেকে 70। 70, 70
ওই যে 81 আছে, তারপরে তাহলে জি কিন্তু স্যার। আবার এই যে শ্রেণী নেওয়া শেষ। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। এই শ্রেণী নেওয়া শেষ আমার, এই শ্রেণী নেওয়া শেষ। এখন ট্যালি চিহ্ন দিব। ট্যালি চিহ্ন কিভাবে দিব? এই যে দেখো 15, 15 কাটবো, প্রশ্নের মধ্যে কাটবো, কেটে এই যে এখানে দাগ দিব ট্যালি চিহ্ন, কারণ এই শ্রেণীতে এই 15 আছে। 75, 75 কোন শ্রেণীতে আছে? ওই যে 70 থেকে 80, এই শ্রেণীতে আমি এখানে একটা টান দেবো। আবার 40, 40 কোথায় আছে? 40 দেখো দুই জায়গায় আছে। একটা হলো 30 থেকে 40, আর একটা আছে কি 40 থেকে থেকে 50। তাহলে এই ট্যালি 50। চিহ্নটা কোন ঘরে হবে? উপরেরটায় হবে নাকি এই যে নিচেরটায় হবে? তাহলে এটা তো আগেরটাই কোনটার হওয়া মধ্যে উচিত। ট্যালি চিহ্ন? না, এটা এই এই পদ্ধতির নাম হইতেছে, এই পদ্ধতির নাম হইতেছে তোমার বহির্ভূত পদ্ধতি। এই যেখানে খেয়াল করে একটা পার্থক্য লেখা, অন্তর্ভুক্ত বহির্ভূত আর এবং একটা হচ্ছে কি অন্তর্ভুক্ত। বহির্ভূত। তো এই পদ্ধতির নাম হচ্ছে কি বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি হচ্ছে যে পূর্বের শ্রেণীর উত্তর সীমা এবং পরের শ্রেণীর নিম্ন সীমার মান একই থাকে। এই যে দেখো, এই প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত? 20, পরের শ্রেণীর নিম্ন সীমা কত? এই যে 20। এই যে আগের শ্রেণী 30, পরের শ্রেণী 30, মানে এই ডাটা গুলা মিল থাকে। কিন্তু অন্তর্ভুক্তর ক্ষেত্রে এটা মিল থাকে না, এটা আলাদা। অন্তর্ভুক্ত হলে কত হয়তো? 10 থেকে 19, 20, 20 19, থেকে 29, 30 29, থেকে 39। এটার 39। নাম হইলো অন্তর্ভুক্ত। কেন অন্তর্ভুক্ত? কারণ হচ্ছে এর ব্যবধানও কিন্তু 10। এটা যেমন ব্যবধান বিয়োগ করে বের করছিলাম, এটা বিয়োগ করে বের করা যাবে না। এখানে ডাটা সব ধরতে হবে। তুমি গণনা করো, এই যে আঙ্গুল দিয়ে গণনা করো, গণনা করবা যে ওই যে 10, 10 ধরতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখো 10টা হয়েছে, 10টা হয়েছে। এই জন্য এটার নাম হয়েছে অন্তর্ভুক্ত, অর্থাৎ সব ডাটা এখানে ধরা হয়। আর বহির্ভূত পদ্ধতিতে সব ডাটা ধরা হবে না, ওই যে একটা ডাটা পরের শ্রেণীতে ধরতে হবে। এটা হলো বাহিরের এটা স্যার, 10 থেকে 19 স্যার 10টা হয়, তাহলে 10 থেকে 20 তো স্যার তাহলে 11টা হয়। এই জন্যই তো তোমার একটা ওই যে পরের শ্রেণীতে ধরতে হবে। এই যে এখানে এই যে 40, এই ডাটার কালি চিহ্ন হবে, ওই যে 40 থেকে 50-এর এখানে কালি চিহ্ন হবে, 30 থেকে 40-এ হবে না, বুঝছো? 42, 42 কোথায় হবে? 40 থেকে 50-এর 42 ওই যে কালি। 50 কোথায় হবে বলো? 50 কোথায় হবে? এটা পরেরটাই চলে যাবে। হ্যাঁ, 50 থেকে 60। 50 থেকে 60, এইখানে এইখানে হবে কালি। জি স্যার। এখন এরকম করতে করতে যদি কোন একটার মধ্যে 4 টালি চিহ্ন হয়েছে, এখন 5 নম্বর টালি চিহ্ন দিবে, তখন ক্রস দিয়ে দেবো, ক্রস দিয়ে দেবো, এগুলো তোমরা পারো। এইটা হইলো তোমার যদি উল্লেখ থাকে যে 10 শ্রেণী ব্যবধান নিয়ে বা 5 শ্রেণী ব্যবধান নিয়ে, এইভাবে যদি উল্লেখ থাকে, তাইলে তুমি এইভাবে শ্রেণী দিয়ে টালি চিহ্ন দিয়ে টালিগুলো যোগ করে গণনা করে এখানে যেমন 5 লিখবা, এখানে 2, এইভাবে এইভাবে যোগ করবা। যোগ করলে এখানে এখানে টোটাল তথ্য সংখ্যা কত এটা দেখবা। যদি এর সাথে মিলে যায় সংখ্যার সাথে, এখানে মনে করো 40, তাহলে এখানে 40টা ডাটা যদি থাকে, তাহলে এটা হয়ে গেছে। আর যদি একটাও যদি এদিক সেদিক হয়, তাহলে কিন্তু আবার মিলে নাই। হয়তো বা কারোর সাথে আমি কথা বলতেছিলাম, এর ফাঁকে হয়তো বা এই যেরকম টান দেওয়া দরকার ছিল দেই নেই, এখানে টান দেওয়া দরকার ছিল দেই নেই। এই জন্য এই অঙ্কগুলা করার ক্ষেত্রে কারোর সাথে কোনো কথাবার্তা বলবা না। হ্যাঁ, মনোযোগ সহকারে পরীক্ষার মধ্যে। হ্যাঁ, এটা এটা খুব মনোযোগী। হুম। এখন এখানে উপযুক্ত শ্রেণী, এটা আমি এখন দেখাচ্ছি না, এগুলো তোমরা মানে আপাতত এটা বই খুললেই এটা তো স্যার আপনি যেমন দেখেছেন এই পর্যন্ত করতে পারবো, এটা কি শেষ এখানে করলেই? না, এটা শেষ না। এখানে যদি আমি বলছি উপযুক্ত শব্দটা না থেকে যদি 10 শ্রেণী ব্যবধান নিয়ে অঙ্ক করতে বলে, তাহলে এইভাবে শেষ। আর যদি বলে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন করো,
তখন একটা সূত্র আছে, অর্থাৎ তখন শ্রেণী ব্যবধান বের করা একটা সূত্র আছে। সেই সূত্র ব্যবহার করে তোমার এটা করতে হবে। সূত্রটা হইতেছে তোমার সূত্রটা হচ্ছে তোমার এল মাইনাস এস বাই হইতেছে 1 প্লাস 3.22 লগ এল। এইটা সমান সমান হইতেছে কি সি। সি মানে হইতেছে শ্রেণী ব্যবধান। আগে তো শ্রেণী ব্যবধান 10 দেওয়া ছিল, এখন কিন্তু দেওয়া নাই বিদায় ওই যে এইখানে বলছে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। আমাকে বলে নাই যে কত ব্যবধান, আমাকে বলে দিয়েছে উপযুক্ত একটা ব্যবধান নিয়ে তুমি করো। তখন স্টারজেস নামক একজন ব্যক্তি আছেন, তার যে তিনি এই সূত্রটা প্রদান করেন যে শ্রেণী ব্যবধান নির্ণয়ের এই সূত্রের মাধ্যমে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে পারি। শ্রেণী ব্যবধানটা সি। এখন এল এর মান তো আমার জানাই আছে, জানা আছে না? হ্যাঁ, এস এর মান জানা আছে না? এল এর মান হচ্ছে 81, এস এর মান কত? 15। 1 প্লাস 3.22 লগ এন এর মানও জানা আছে। এন এর মান কি? এন মানে সংখ্যা কতগুলা? 1 2 3 4 5 6 7 8 9 10, 40টা আছে। 40টা। এই যে এন এর মান তুমি এখানে বসে দিবা 40। তাহলে তুমি এখানে এটা বিয়োগ করে যা মান আসে তা লিখবা। হ্যাঁ, আর এখানে ক্যালকুলেটর লাগবে যে লগ 40 সমান কত মান? লগ 40। ক্যালকুলেটরে লগ আর 40 দিয়ে সমান সমান চিহ্ন দিবা, দেখবা যে এটার মান আসবে। এই মানটা লাগবে না? হ্যাঁ, এই মানটা এই যে এটার সাথে গুণ করে দিবা। এই মানটা এটার সাথে গুণ করে এই এক যোগ করবা, আর এই যেটা যে বিয়োগ করবা, এই বিয়োগ করলে যে মান আসবে ভাগ করে দিবা। এখানে দেখবে একটা মান আসবে, এরকম হয়তো আসতে পারে 9.93, ধরো একটা 93 আসবে। হ্যাঁ, তাইলে এই মানটা কত নিবা? 10 নিবা। বুঝছো? শ্রেণী ব্যবধান, এই যে শ্রেণী কখনো দশমিক হবে না। এই যে শ্রেণী কখনো কি দশমিক হইতে পারে? শ্রেণীগুলা কি কখনো দশমিক হবে? শ্রেণীগুলা কি কখনো দশমিক হওয়া সম্ভব না। এই যে এগুলা তো একটা শ্রেণী, এই শ্রেণীগুলা কি দশমিক হওয়া সম্ভব? এই জন্য দশমিক যদি থাকে, এরকম 9.50 আসে, তুমি মনে কর লিখে দিবে যে অ্যাপ্রক্সিমেট 10 দিয়ে দিবে। নয় না হয় 10 হচ্ছে কেন? আরে বেটা, এই যে বলতেছি, এই যে যেমন একটা শ্রেণী, এই যে একটা শ্রেণী, এটা শ্রেণী না? জি। এই যে একটা শ্রেণী, এটা শ্রেণী না? দুইটা শ্রেণী আছে না? আমি কি 1.5 শ্রেণী লিখতে পারবো কোথাও? আমি আমার রেখা অঙ্কন করলেই তো দুইটা হয়ে যাচ্ছে। বেশি নেওয়া যাবে আর কি। বেশি না, 1.5টা মানে দুইটা নিবা। 1.5 কম থাকলে একটা নিবে, দুইটাই নিবে তুমি। এক্ষেত্রে দশমিক থাকা মানে পরেরটা নিবে। বুঝতে পারছি, যেন এটা ভিতরে থাকে আর কি। হ্যাঁ, জানো, এই যে এখন এই যে বুঝতে পারছি। তাহলে এখন তোমরা যেটা করবা, এই যে এই ধরনের অঙ্ক বইয়ের মধ্যে আছে, দেখ এগুলো হুবহুই আছে। আর এটা কি উত্তর শেষ? হ্যাঁ, এখন উত্তর শেষ বলতে এই যে শ্রেণী ব্যবধান কত পাইলাম? 10 পাইলাম না? জি স্যার, এটা অ্যান্সার এটা। বা এখানে 10 আসতে পারে, 9 আসতে পারে, 8 আসতে পারে, 5 আসতে পারে, কত আসবে তা তো এখন আমরা জানতেছি না। তাইলে এই যে আগের মতো করবো, এই যে ধরো যদি 10 আসে তাহলে 10 শ্রেণী ব্যবধান নিয়ে এই যে এরকম শ্রেণী, তারপর টালি চিহ্ন, প্রথমে ওইটা বাইর করে নিতে হবে। ওইটা বের করে নিতে।
যদি দেওয়া না থাকলে বের করে নিতে হবে। তো মিলছে, আমরা তো 10 করেই ধরছিলাম। হ্যাঁ, এখন আমি তো জানি না রেজাল্ট 10 কিনা, যদি 10 হয় 10, আর যদি 9 হয় তাহলে তুমি 9 করে নিবা, অসুবিধা কি। তোমার জি স্যার। 15 থেকে 9 24 থেকে 93 হয়, 10 হয়। 15 থেকে 9 করে 24 নিলে কি স্যার? 9 করে নিলে কি স্যার? 9 যোগ করো 15-র সাথে, 15 আর 9 24, 24, 15 আর 9 23 না তো, 15 আর 9 24 15 আর 24। পরের বার কি স্যার 24 থেকে হবে তো, তাই না? 24 থেকে 9 যোগ করো তাহলে 33, হুম, 33 থেকে 42, 42 থেকে 51, বুঝতে পারছি। 51 থেকে 60, 60 থেকে 69, 69 78, 78 থেকে তোমার 87 হয়ে গেল। পরে গেলে তাহলে চিহ্ন বসাই দিবে, হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি। জি স্যার। এখান থেকে যদি একটা সংখ্যা কমায় দেয় 40টা থেকে, তাইলেই এটা চেঞ্জ হয়ে যাবে অঙ্ক। হুম, এই যে এখানে হ্যাঁ, 81 এর পর্যন্ত এটা যদি চেঞ্জ হয়ে যেত। ডাটাটা চেঞ্জ হ্যাঁ, করে উত্তরে ফেলায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে আরেকটা অঙ্ক হয়ে যাবে, ওইটা মান চেঞ্জ হয়ে যাবে। খুব সমস্যা নেই। বুঝতে পারছি। ঠিক আছে, এখন এটা clear। এগুলা ক্লিয়ার মানে হইতেছে তুমি 1 নম্বর পারবা, তারপরে এই যে 2 নম্বর আছে এইটাও পারবা। হ্যাঁ, 2 নম্বর ওই যে ডাটা, এই যে বহির্ভূত অন্তর্ভুক্ত জি স্যার, পদ্ধতি 1 নম্বর দিনের পরে। আগে বহির্ভূত করবা, পরে খালি অন্তর্ভুক্ত খালি এক এক করে মান কমিয়ে দিবা। জি স্যার। আচ্ছা, যেমন এই যে এটা বহির্ভূত করছি, এখন যদি বলে অন্তর্ভুক্ত করো তাহলে আমি কিভাবে লিখতাম? 20 থেকে 30 আছে না, 10 থেকে 20 জি। আছে না, আমি লিখতাম এখানে শ্রেণী লিখতাম 10 থেকে 19, 19। তারপর 10 থেকে লিখতাম 19। 20 থেকে 29, এই যে এক এক খালি 29। কমে দিচ্ছে। ঠিক তাহলে আছে, স্যার এই বক্সে দেওয়া ডাটা আর 20 এভাবে থেকে কমা 39। দেওয়া ডাটা, এটা কি একই বোঝাইছে? একই একই বক্স আকারে তো লিখছি, আর এটা বক্স সারা লেখছি, কোনো সময় ডাটা তো একই। বুঝছো? বুঝতে পারছি। এখন আচ্ছা। আরেকটা অঙ্ক করিয়ে শেষ করি। ঠিক এটা আছে। হচ্ছে এই যে আয়ত লেখা। আচ্ছা। আয়ত লেখাটা হইতেছে এই যে আয়ত লেখা, এই যে এরকম হচ্ছে। এই হচ্ছে লম্বভূমি অক্ষ আয়ত লেখাটা এই যে এরকম। আয়ত লেখাটা এই যে এরকম। হ্যাঁ, জি স্যার, এটাই বিন্দু। এই যে এটার নাম হইতেছে আয়ত লেখা। ঠিক আছে, এটার নাম হইতেছে আয়ত লেখা। অর্থাৎ এই চিত্রগুলা একটা আরেকটার সাথে কি, এই দণ্ডগুলো একটা আরেকটার সাথে মিশে থাকে। বুঝতে মিলিত পারছি। হয়। এটা এই জন্য এটা আয়তর মতো, হ্যাঁ, আয়তক্ষেত্রের মতো একটা আরেকটার সাথে মিশে থাকবে, এটার নাম আয়তলেখ। এখন এই আয়তলেখ কিভাবে অঙ্কন করবো? আমরা আয়তলেখের নিচে লিখব শ্রেণী, জি স্যার। এদিকে থাকবে শ্রেণী, শ্রেণী। আর এই লম্বকে থাকবে হচ্ছে গণসংখ্যা। লম্বক জনসংখ্যা। হচ্ছে গণসংখ্যা। এটা মূল এখন নিয়ম। ক্লিয়ার বুঝতে পারছি। বুঝতে আমরা যখন পারছো? এই যে দেখো, এই যে শ্রেণী ব্যবধান আছে না, এই যেগুলা, জি এগুলা স্যার, 10 হ্যাঁ থেকে স্যার 20, বুঝতে পারছি 10 স্যার। থেকে 20। আমরা যখন স্যার ফেসবুকে অ্যাড রান করি, তখন পুরুষ দেখছে কতজন, মহিলা দেখছে কতজন, হ্যাঁ, এই যে এইভাবে হ্যাঁ, কাজ থাকে। চার থাকে। এই যে গণসংখ্যা গুলা, এই যে গুলা থাকবে লম্বক। হ্যাঁ, এখন মনে করো আমি একটা দেখিয়েছি, দুইটা দেখাই, 10 থেকে 20, 20 থেকে 30, ডাটা আছে 6 আর 10। 6 আর 10। আমি, হ্যাঁ, 6 আর 10, তাহলে কিভাবে আমি আয়তন অঙ্কন করবো দেখে দিই। আছে হইলো 30 পর্যন্ত, তাহলে এখানে ধরলাম 10, তারপরে হচ্ছে 30, 20, তারপর হচ্ছে 30, 30। এগুলো গ্রাফ কাগজে করবা। আর ওখানে মান দেওয়া আছে 6 আর 10। 6 আর তাহলে 10। আমরা ধরলাম যে এখানে হইলো 5, কত দূরত্ব হইতেছে 10, 10, এখানে 10, এই যে এই জায়গায় হইতেছে 6। 6। তাহলে 10 থেকে 20 তখন মান কত? 6 না?
জি স্যার। এই যে 10 থেকে 20, এই যে মান হইতেছে 6, সরি। এই যে 6 বরাবর, জি এই স্যার। 6 বরাবর টান দিবে। তারপরে 20 থেকে 30 মান হইতেছে কত? 10। তাহলে 10। এটুকু টান দেওয়াই আছে, তাহলে উপরের জি স্যার, দিকে উপরে দিব। এই যে জি স্যার, একদম 10 ক্লিয়ার, বরাবর, একদম 10 বরাবর। সাধারণভাবে বুঝে ফেলেছি, ক্লিয়ার এটা। হ্যাঁ হ্যাঁ, এইটাই শেষ। এখন মনে করো এটা তো হয়ে গেল। এখন মনে করো তোমার এখানে ওই যে আয়ত লেখা আছে, এখানে দেখো 0 থেকে 9, আবার এখানে আছে 10 থেকে 19। আয়ত লেখার মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না, একটা একটার সাথে মিশে থাকা লাগবে। তাহলে এখানে যদি আমি নিচে লিখি, এখানে 9, এখানে 10, এখানে 19, আবার এই জায়গায় 20, তাহলে শ্রেণী এই যে 0 থেকে 9, এই 0 থেকে 9, তাহলে এখানে একটা আয়ত লেখা হবে 9 বরাবর। গ্যাপ হয়ে যাবে স্যার। আবার আবার এই যে 10 থেকে 19, এখানে একটা আয়ত লেখা, তাহলে এই যে জায়গায় একটা গ্যাপ করে যায় না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি স্যার, এটা তো এক মাইনাস দিকে এনে গ্যাপ করছে। হ্যাঁ, এক মাইনাস যে গ্যাপ করে যাইতেছে না এখানে? এখানে জি স্যার, 9, গ্যাপ আগে করছে। আগে ছিল 10 থেকে 20, 20 থেকে 30, কিন্তু এখানে হইতেছে 0 থেকে 9, আবার 10 থেকে। যদি 9 19। থেকে থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, হুম। কিন্তু কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমার ওই এখানে গ্যাপ থাকাতে, 10 থেকে শুরু হতে। তাহলে এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, এখানে যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটা এখানে 0 থেকে একটু স্পেস বানিয়ে নিয়ে জায়গায় একটু ঘাটতি দেখা যাচ্ছে, এগুলো একটু এই যে খেয়াল করে। এখানে তোমার ধরো দেওয়া আছে কি, এই শ্রেণী দেওয়া আছে, কত? 0 থেকে 9, তারপরে 10 থেকে 19, এই দুটো 19। দিয়ে দিই। জি এখন স্যার। এখানে এটা আয়তন অঙ্কনের সুবিধার জন্য এইখানে একটা শ্রেণী করতে হবে, কন্ডিশন। সেই শ্রেণীর নাম হইল প্রকৃত প্রকৃত স্যার। শ্রেণী। ও যে প্রকৃত মাইনাস শ্রেণী, মাইনাস 5 হ্যাঁ, যোগ বিয়োগ করে। এই যে রাইট, -5 যোগ বিয়োগ মানে 5.5 যোগ বিয়োগ করে, এই যে 0 থেকে বিয়োগ করতে হবে -0.5, আর 9 এর সাথে 0.5 যোগ করবা, এই যে 9.5। এই যে 10 এর থেকে 0.5 বিয়োগ করবা, তাহলে কত হয়? 9.5। 9.5। আর 19 এর সাথে 18.5। 0.5, না যোগ করবা 19.5, একটা যোগ একটা বিয়োগ। এটার সাথে বিয়োগ, এটার সাথে যোগ, বিয়োগ। এটার সাথে বিয়োগ, এটার সাথে যোগ। যোগ। যোগ করলে দেখবা এটার সাথে, অর্থাৎ তুমি বহির্ভূত তৈরি করে নিলে। এক কথায় বহির্ভূত পদ্ধতি দ্বারা তুমি তৈরি করে নিলে। তাহলে এইভাবে যদি তোমার এটার আহ, উচ্চমান এবং নিম্নমান যদি এক করো, তাহলে তুমি দেখবা যে অবশ্যই এই যে এখানে হচ্ছে -0.5 থেকে, 0 থেকে আগে -0.5, এখানে জি ধরো স্যার। কত হচ্ছে 9.5, এরপরে হচ্ছে কত 19.5, 5. এরপরে হবে তোমার 29.5। 0.5. এভাবে হবে, তখন তুমি এই যে এর সাথে এখানে যদি 9 থাকে, তাহলে 9 এর সাথে 9 বরাবর এই যে এভাবে। এখন পরের ডাটা কত আমি জানি না, তাহলে 9.5 এর সাথে এই যে 19.5, পরেরটা মনে করো এই যে দেখো এত লেখা হয়ে গেছে। এইভাবে জি তুমি স্যার। মনে করো যে মিলিয়ে ডাটা স্যার কোনো অঙ্কে স্যার গ্যাপ দেওয়া হবে না, মানে এরকম নাই। গ্যাপ দেওয়া যাবে না, আয়ত লেখা কোনো গ্যাপ থাকা যাবে না, আয়ত লেখা কোনো গ্যাপ থাকা যাবে না। তাহলে তাহলে স্যার এখানে স্যার এখানে স্যার তাহলে বহির্ভূত কোনটা, যেটা গ্যাপ থাকে ওটা কি বহির্ভূত? এই যে এইটা হইলো বহির্ভূত, আর এটা হলো অন্তর্ভুক্ত। থাকলে এটা বহির্ভূত তৈরি করে নিতে হবে আয়তন অঙ্কন করতে হলে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এটা অন্তর্ভুক্ত, কারণ এই যে 0 থেকে 9, আবার 10 থেকে শুরু হয়েছে, এখানে গ্যাপ, আর বহির্ভূত কোনো গ্যাপ থাকে না। 10 থেকে 20, 20 অন্তর্ভুক্ত থেকে বহির্ভূত করতে হবে। 30, হ্যাঁ বহির্ভূত করে নিয়ে, অর্থাৎ প্রকৃত শ্রেণী বের করে তারপরে তুমি আয়তন অঙ্কন করবে।
তাহলে এখন আমরা যে এতক্ষণ পর্যন্ত পেঁচাল পারলাম, হুম। আমার মনে হয় মোটামুটি এই অধ্যায়ে প্রায় 60% অঙ্ক শেষ হয়ে গেছে, 60-70%। মানে যে সিস্টেমটা এখানে এগুলা এখন যেভাবে স্যার এটা শেষ করে দিন এই অধ্যায়। এখানে ডাটা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 30টা। 30টা আছে স্যার, 30 জন শিক্ষার্থী 15 নম্বরের জন্য। 40টা। এখানে ভুলে 25 লেখা আছে। হ্যাঁ, এখানে থাকবে লেখা 40। ও 5 নাম্বার। 40টা আছে স্যার। 40। বুঝছো? 5 নম্বরে এই যে দেখো 10 শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা, এটা তোমরা পারবা। আরেকটা বলছো স্যার, উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে, তখন কিন্তু এটা তোমার পারবো সূত্র স্যার। ব্যবহার, উপযুক্ত শ্রেণী তখন ব্যবধান। হ্যাঁ তখন ওই যে সূত্রটা ব্যবহার করবা। এই গঠন সংখ্যা বিন্যাস মানে গণসংখ্যা, গঠন সংখ্যা বিন্যাস ভালো স্যার, মানে উপযুক্ত শ্রেণী বিন্যাস প্রথমে সূত্রটা ব্যবহার করে হ্যাঁ প্রথমে সূত্রটা ব্যবহার করতে হবে। পরে যে মানটা বি বের হবে ইকুয়াল টু ওই L minus S 1 plus 3.22 3.2 log n। লগ। ঠিক আছে, এই সূত্র ব্যবহার করে। মোবাইলে কি স্যার লগের মান বাইর করা যায় মোবাইলে? হ্যাঁ বের করা যায়। ক্যালকুলেটরটা একটু, ওখানে ভিতরে ফাংশন আছে, ওখানে একটু ফাংশনে ঢুকলেই পাবা। এমনিতে তো নর্মালটা দেখাবে, ভিতরে আছে অবশ্যই এটি যদি ক্যালকুলেটর সামথিং বানানো যায়। বানানো যায়। এই যে 3 নাম্বারটা খেয়াল করো, 3 নাম্বারটা বলছে কি 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 30, এইরকম শ্রেণীর সাহায্যে গণসংখ্যা নিবেশন। তখন কিন্তু তোমার ওই যে 10 শ্রেণী ব্যবধান আছে না, বা এই যে এখান থেকে যে ব্যবধানটা বের হবে না, ওইটারই অন্তর্ভুক্ত পদ্ধতিতে নিয়ে করে ফেলবা। আর এই যে বাকিগুলা একটু দেখো। 10 শ্রেণী স্যার, উপরে 10 শ্রেণী দিয়ে যেহেতু দিছে তাহলে উপযুক্তটা 10ই হবে। কারণ ডাটা না এখন না, ডাটা এক থাকলেও চেঞ্জ হতে পারে, 9 হইতে পারে, বললামই তো চেঞ্জ হতে পারে। তাহলে এই অঙ্কগুলা তোমরা আগামী দিন করো। আমার ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। তাহলে এগুলা মোটামুটি করে ফেলো, করে ফেলো। 7 নম্বরটা আমি দেখে দেবো, আর বাকিগুলো তোমরা নিজেরা করো। এই যে গণসংখ্যা বহুগুণ, আজকের অধ্যায়টা স্যার ভালোভাবে করছি একবারে। শোনো, গণসংখ্যা বহুগুণ, গণসংখ্যা রেখা, অজীব রেখা, এটা নিয়ে একটা ক্লাস নেব। এগুলো যদি ক্লিয়ার করো তাহলে এই 3টে আমি সহজে বোঝাইতে পারবো। এই যে 3টে বিষয় সহজে বোঝাতে পারবো, এবং তোমরা এই অধ্যায় থেকে 15 মার্ক তোমরা ক্যারি করতে পারবা ইনশাল্লাহ। তাহলে গত ক্লাস পরবর্তী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে এটা। 15, হ্যাঁ 15, 2টা অধ্যায় যে আজকে দেখাইলাম, এই অধ্যায় যদি ভালোভাবে পড়ো তাহলে 15 থেকে 25 মার্ক এর মধ্যে তোমরা মার্ক ক্যারি করতে পারো। জি স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আল্লাহ। ওকে, আল্লাহ। ওর কি পরিসংখ্যান আছে? রেকর্ডিং বাদ দাও, এখন তো